মুস্তাক মাসুদ, যে নিজেকে একজন ডাক্তার বলে পরিচয় দেয়, সে আসলে একটা শয়তান, যে একজন অসহায় আর দুর্বল মহিলা কৌসার আনসারির সঙ্গে 4 মাস ধরে ধর্ষণ আর ক্রমাগত ব্ল্যাকমেল করে চলেছে। কৌসারের স্বামী শাহিদ তার বিরুদ্ধে লড়াই করে, আর তার পরিণতি কি হয় সেটা আমরা দেখব আজ এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। ক্রাইম পেট্রোল সতর্ক। বাজে কথা বলা বন্ধ করো, নির্লজ্জ। আরে নির্লজ্জ থেকে মনে পড়লো, আধা ঘন্টা পরে 2:30 বাজবে, আমাদের নির্লজ্জ হওয়ার সময় চলে আসবে। মন ভেঙো না আমার, না হলে তোমার সব ভেঙে চুরে দেবো। বুঝতে পেরেছো? তাড়াতাড়ি এসো। হ্যাঁ, নাসির, তুই জিজ্ঞেস করছিলি না আমার কি সমস্যা? হ্যাঁ শাহিদ, বল না কি সমস্যা। এক্ষুনি বেরো এখান থেকে, না হলে পুলিশকে ডাকবো, তারপরে দেখবি। আবে কি দেখবো বে হারামজাদা? তুই আমার বিবিকে বিরক্ত করবি, তারপর উল্টে আমার নামে আবার কমপ্লেন করবি, আর আমি চুপচাপ হাতের উপর হাত রেখে দেখতে থাকবো? হ্যাঁ, এবার তুই দেখ একটা মিস্ত্রির হাতে কত জোর থাকে। রাশিদ, ইকবাল ভাইকে ডেকে আন, এরা মুস্তাক ভাইকে মারছে। পাগল হয়ে গেছিস নাকি তুই? শোন, আজকের পর যদি আমার বিবিকে ফোন করেছিস না তুই, আরে তোর বউ নিজে ফোন করে আমাকে। ইকবাল চাচা, তুমি তাড়াতাড়ি চলো, মুস্তাক ভাইকে কারা মারছে। কি? কারা ওরা? জানি না, তুমি তাড়াতাড়ি চলো। ছাড় বলছি। কি করছো? কি করছো তোমরা? দাঁড়াও, কেন মারছো? কেন মারছো? কি হয়েছে? কিছু বলবি তো? কি হয়েছে? আব্বু, এরা আমার কাছ থেকে টাকা খিঁচতে চায়। টাকা? তুই কি এদের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়েছিলি? আরে আব্বু, এই কাঙ্গালদের কাছ থেকে কে নেবে টাকা? এই চুপ! এই, তোমরা কারা? আমরা যারাই হই, কিন্তু আপনার এই শয়তান ছেলে 1 নম্বরের মিথ্যেবাদী। দেখো, ভদ্রভাবে কথা বলো। ভদ্রতা না, আপনার এই ছেলেকে শেখান। শালা হারামজাদা আমার বিবিকে এখানে ডেকে ওর সাথে নোংরামি করে, খারাপ খারাপ কথা বলে ওর সাথে। আব্বু এ মিথ্যে বলছে, একদম মিথ্যে বলছে। ওর বউ নিজে আসে আমার এখানে, অদ্ভুত কাজ ও করে। আব্বু এই বাড়িতেও এসেছিল, এ আমাকে জানে মানের হুমকি দিয়েছে, আর টাকাও চেয়েছে পুরো 1 লাখ টাকা। এই আমার বিরুদ্ধে পুলিশে FIR-ও করেছে। বুদ্ধিমানের কাজটা আমি আগেই করেছিলাম, আমি আগে গিয়ে অভিযোগটা করে এসেছিলাম, না হলে মিথ্যে অভিযোগে আমি ভিতরে থাকতাম। আব্বু দাঁড়াও তোমরা। তোমার নাম কি? আমার নাম শাহিদ আনসারি, আর আমার বিবির নাম কৌসার আনসারি। আমরা বাচ্চার জন্য চেষ্টা করছিলাম। এই লোকটা আমার বিবিকে গ্যারান্টি দেয় যে 15,000 টাকার ওষুধ লাগবে আর আমাদের জীবনে সন্তানের খুশি আসবে, কিন্তু এই শয়তান লোকটা আমার বিবিকে একলা পেয়ে ওর সঙ্গে যত রকমের নোংরামি করতে শুরু করেছিল। দেখো ভাই, আমার নাম ইকবাল মাসুদ, আর এই আমার ছেলে। আর তোমাদের থেকে অনেক ভালোভাবে আমি ওকে চিনি। যে দোষ তোমরা ওর ঘাড়ে চাপাতে চাইছো, সেটা আমি থাকতে কখনো হবে না। আর টাকা হাতানোর যে উপায় তোমরা বার করেছো না, সেসব এখানে একদম চলবে না। এবার আসতে পারো। আপনি না বয়স্ক মানুষ, আর এই ছেলেটার হতভাগ্য বাবা। এর ভালোবাসায় আপনি অন্ধ, আর আপনি পাগল হয়ে গেছেন। ছাড়। আর তোমরা দুজন এখান থেকে চলে যাও। ফের যদি এখানে তোমাদের দেখি, তাহলে সোজা থানায় নিয়ে যাব। যাও এখান থেকে। আরে ছাড়, যাও এখান থেকে, যাও। তোকে তো আমি পরে দেখে নেব। আরে যাও, যাও, যাও। মনে রাখিস তুই। কি রে বাবা, এসব কি শুনছি? আব্বু ভেবেছিল এরা আমার কাছ থেকে টাকা খিঁচে নেবে, সেজন্য এসেছিল হয়তো। সালা শাহিদ, বৌদিকে বলে দিবি যেন এর কাছে আর না আসে। আরে অনেকদিন আগে ও যাওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাকে বলতে দেরি করে দিয়েছিল, না হলে আগেই ওকে ঠিক করে দিতাম। এই মুস্তাক যদি আরেকবার উল্টো পাল্টা কিছু করে না বৌদির সাথে, তাহলে আরো 2-4 জনকে নিয়ে গিয়ে ওর হাড়গোড় ভেঙে দেবো। তারপরে যা হবে দেখা যাবে।
সেটাই হয়েছে যেটা 4 মাস আগে হওয়ার দরকার ছিল। মেরে এসছি ওই হারামজাদাকে। আমাকে একটু ইঙ্গিত তো দিতে পারতে কৌশল আগে। এত অপমান সহ্য করার দরকার কি ছিল? চিকিৎসা চালু কেন রাখলে? ওই এতগুলো টাকা যে দিয়েছিলাম, আরে জাহান নামে যাকে এইসব টাকা। টাকা কি সম্মানের থেকে বড় নাকি? বুঝতে পারছি না শাহিদকে কিভাবে বলবো যে আসলে কি ঘটেছে। ভাবলেই গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। এসব বলার পর শাহিদ আমাকে কতটা ঘৃণা করবে। মুস্তাকের নোংরামি দিনের পর দিন বেড়েই চলেছে, ওর হুমকি বেড়েই চলেছে, ওর অত্যাচার কমার নামই নিচ্ছিল না। এখনো এলি না কেন আমার কাছে? হ্যাঁ, তুই কি চাস? তোর হাজবেন্ডের দোকানে যাই, ওর মালিক আর সব কারিগরকে দেখাবো তোর অসভ্যতা, নাকি পুলিশ স্টেশন গিয়ে সমস্ত ভিডিও দেখাবো? বল। পুলিশ স্টেশন না তোর হাজবেন্ডের দোকান? আরে বল না। চল এবার তাড়াতাড়ি এ বাড়ি থেকে। আর হ্যাঁ, একটু সেজে গুজে আসিস, তোকে এমনি এমনি দেখতে ভালো লাগে না। তিনবার ভিডিও দেখে নিলাম আমাদের, কখন থেকে এটা নিয়ে মন ভরাচ্ছি। তুই আজকাল প্রচুর নাটক করছিস। চল ভিতরে চল। না, আমি যাব না। আসবি না মানে কি? এইখানে বাইরে রাস্তায়? ইয়া আল্লাহ, তুই তো ভীষণ বেহায়া। চল চুপচাপ ভিতরে চল, ভিতরে চল, চল। বস। একটা কথা ভালো করে বুঝে নে, আমি যখন যখন ডাকবো তখন তখন আসবি। চল, কথা দে, যখন ডাকবো তখনই আসবি। আরে উত্তর দে না, পাঠাবো ভিডিওটা। পাঠিও না, তোমাকে আল্লাহর ওয়াস্তে পাঠিও না। তাহলে চল, কথা দে, যখন আমি ডাকবো তখন তুই আসবি। কথা দে, আরে বল। তুমি যখন ডাকবে আমি আসবো। আরও একবার শাহিদ কৌসারকে শারীরিক আর মানসিকভাবে খুবই বিধ্বস্ত অবস্থায় পায়। আরও একবার কৌসার শাহিদকে অর্ধেক সত্য বলে যে মুস্তাক তাকে বাজে কথা বলে জ্বালাতন করছে। আরও একবার শাহিদ ভাবলো যে সে মুস্তাককে শিক্ষা দেবে, কিন্তু এবার শাহিদ সঙ্গে করে আরো কয়েকজনকে নিয়ে গেল, আর এরপর যা ক্লিনিকে হলো তা সবার ঘুম কেড়ে নিল। হ্যাঁ, ডক্টর মুস্তাক মাসুদ কোথায়? আরে আপনারা কারা? এখানে ডক্টর মুস্তাক বলে কেউ নেই। আচ্ছা, তাহলে ভেতরে কে আছে? ভেতরে ডাক্তারবাবু আছেন, ডাক্তার হাবিব আসলাম, এটা ওনারই চেম্বার। আরে আমরা ওই মুস্তাক মাসুদকে খুঁজছি যে দুপুরবেলা এখানে বসে 2-2:30টার পর। আগে বাইরে গিয়ে ক্লিনিকের বোর্ডটা ভালো করে পড়ুন, ওখানে টাইমিংটা কি লেখা আছে, সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তারপর এই ক্লিনিকটা পুরোপুরি বন্ধ থাকে। ডাক্তারবাবু জেনারেল হসপিটালে যান। কি ব্যাপার বলুন তো? বল, এটা ওই হারামজাদা মুস্তাক মাসুদের চাল, তাই না? বল, ব্যাপারটা কি? দেখুন দাদা, আপনাকে যা কিছু বললাম সেটাই সত্যি কথা। শোন, এর সঙ্গে বেশি কথা বলে লাভ নেই, চল ভেতরে চল, গিয়ে দেখি হারামজাদারা আছে কিনা। হ্যাঁ চলো 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 চলো। ভেতরে কোথায় যাচ্ছেন? চলো দাদা। আরে এটা কি হচ্ছে? কারা আপনারা? স্যার এরা কোনো কথা শুনছেই না। ডক্টর মুস্তাক কোথায়? আরে কে ডক্টর মুস্তাক? হ্যাঁ,
আপনারা কারা? বেরিয়ে যান এখান থেকে, গেট আউট। স্যার আমি এদের বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গেছি যে এখানে ডাক্তার মুস্তাক বলে কেউ বসে না, কিন্তু এরা কোনো কথা শুনছেই না। দেখুন ডাক্তারবাবু, এখানে একজন ডক্টর মুস্তাক মাসুদ নামে লোক আছে, যে আমার বিবির সঙ্গে অশ্লীল আচরণ করেছে, ফোন করে নোংরা নোংরা কথা বলে। আর ওর দাবি হলো একজন ইউনানি ডাক্তার, আর ওর আব্বু এইখানেই কোনো এক বস্তিতে থাকে। ওনার নাম হলো ইকবাল মাসুদ। আচ্ছা, ওই মুস্তাক? আসলে ও কিন্তু কোনো ডক্টর নয়। হ্যাঁ, এই জায়গাটা মুস্তাকের। আমি ভাড়া নিয়ে চেম্বার চালাই। আর ওই যে মুস্তাকের কথা আপনারা বলছেন, ও আমার এখানে কিছুদিন আগে কম্পাউন্ডারি করত, কিন্তু ও কোনো ডক্টর নয়। মুস্তাক মাসুদ মিথ্যে বলেছিল যে সে একজন ইউনানি ডাক্তার। এখন তো এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে সে কৌসারের কাছে একটা ইচ্ছে নিয়ে গিয়েছিল। মুস্তাক কৌসারকে শুধুমাত্র সেক্সুয়ালি এক্সপ্লয়েট করতে চেয়েছিল। সে কৌসারের দুঃখময় জীবনের ফায়দা ওঠায় আর নিজেকে একজন ফার্টিলিটি এক্সপার্ট বলে পরিচয় দেয়। হে আল্লাহ, ও এখানে এমন অসভ্যতামি করছে। একে তো ডক্টর নয়, তার উপরে আমার ক্লিনিক ব্যবহার করছে। দুটোই গুরুতর অপরাধ। জানি না কতজন মহিলার সঙ্গে এরকম করে বেড়াচ্ছে। তার উপরে ডাক্তারবাবু ও আমার উপরেই কেস ঠুকে দিয়েছে যে আমি ওর কাছ থেকে 1 লাখ টাকা হাতাতে চেয়েছি। দেখো শাহিদ, আমি তোমার সাথে আছি। পুলিশ স্টেশনে যাব আমরা, আর সবকিছু বলে দেবো। এখন বাইরে যে পেশেন্টরা বসে আছে তাদের আগে দেখে নি, পরে মুস্তাককে দেখে নেব। কি হচ্ছে শাহিদ? এই মুস্তাক কোনো ডাক্তারই নয়। কি? হ্যাঁ, ওখানকার ডাক্তার হলো কোনো ডাক্তার হাবিব আসলাম। আর এই শয়তানটা কোনো এক সময়তে ওনার কাছে কম্পাউন্ডারের কাজ করত। আমার মনে হয় ডক্টর হাবিব আসলাম ভালো মানুষ। উনি আমাকে বলেছেন পুলিশ স্টেশন যাবেন আর এই বজ্জাতের মুখোশ খুলে দেবেন। একে তো আমরা এমনিতেই মুষড়ে আছি যে আমাদের কোনো সন্তান নেই, তারপরে কেউ আমাদের এই যন্ত্রণার সুযোগ নিয়েছে। কিভাবে এরা আমাদের সাথে যা ইচ্ছে তাই করতে পারে? কি হয়েছে কৌসার? আমি তোমাকে পুরো কথা জানাইনি। সত্যি সত্যিটা আরো ভয়ানক। কি সেই সত্যি? মুস্তাক মাসুদ আমার সাথে শুধু বাজে কথাই বলতো, তাই না? ও আমার সাথে। তোমার সাথে কি কৌসার? আমার তো বিশ্বাসই হচ্ছে না কৌসার যে তোমার সাথে এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে কিছুই বললে না। না স্যার, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবলাম ও আমাকে যা করেছে অজ্ঞান করে করেছে। ও আমাকে অজ্ঞান করে আমার ভিডিও করতে লাগলো। আমি ভাবলাম তুমি যদি ভিডিও দেখো তুমি ওটাকে সত্যি মনে করবে আর আমার উপর কেউ বিশ্বাস করবে না। আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি কি বাঁচতে পারবো তোমাকে ছাড়া? নিজের থেকে বেশি বিশ্বাস করি তোমাকে। দুনিয়ার কোনো শক্তি আমাকে তোমার উপর সন্দেহ করাতে পারবে না কৌসার। দেখো, আমি কখনো একবারের জন্য এটা ভাবিনি যে সমস্যাটা শুধু তোমার মধ্যে আছে। আমার ভেতরেও কোনো সমস্যা থাকতে পারে। কারোর ভেতরে কিছু হোক না হোক, আমাদের সন্তান হোক বা না হোক, আমার জন্য তুমিই সবকিছু। তোমার সম্মান, তোমার খুশি, তোমাকে রক্ষা করা শুধু আমার দায়িত্ব নয়, আমার প্রার্থনা। আর তুমি এটাকে ওই সন্তানটার জন্য তুমি আমার উপরে ভরসা কম করবে? একবার যদি তুমি আমায় বলতে আমাদের ভালোবাসায় 1 ফোঁটা পার্থক্য হতো না, আর এখনো হবে না। কিন্তু এখন ভুল করেও নিজেকে ওই সমস্ত জিনিসের জন্য দায়ী মনে করবে না। এর মধ্যে তোমার কোনো দোষ নেই। আর ওই মুস্তাক মাসুদ
ভুল নয়, দোষ করেছে, যার সাজা ওকে পেতেই হবে। আপনি কখনো ইউনানি ওষুধ খেয়েছেন? কসার এর মধ্যে আয়ুর্বেদিক ওষুধ রয়েছে। এই সামান্য ব্যথাটা বুঝিয়ে দিচ্ছে যে জড়িবুটির কাজটা শুরু হয়ে গেছে। ভালো খবর আনতে চলেছে এই ব্যথাটা। আগের 5টা সিটিং এর রিপোর্ট এর মধ্যেই আছে। আমার বউয়ের থেকে দূরে থাক মুস্তাক। মুস্তাক মাসুদ তোর বিরুদ্ধে একটা কমপ্লেন করেছিল। মুস্তাক আদৌ ডক্টর নয় স্যার। ডক্টরের কথা ছেড়েই দিন, ওর তো কম্পাউন্ডারি করবার মতো যোগ্যতা নেই স্যার। মানে ও ডক্টর হওয়ার সুযোগ নিয়ে ওনাকে শোষণ করেছে। তার মানে উনি একমাত্র মহিলা নন, আরো অনেকেই আছে। আমার মনে হয়েছিল নিজেদের মধ্যে কোনো ঝামেলা, সেই জন্য এরা একে অপরের বিরুদ্ধে কমপ্লেন লিখিয়েছিল। সেই জন্য এই কেসের বিরুদ্ধে খুব একটা মাথা ঘামায়নি। মাথা ঘামানো উচিত ছিল। ঠিক আছে, এবার আমরা জড়িবুটি খাওয়াবো মুস্তাক মাসুদকে। স্যার এই মহিলা মিথ্যে বলছে। এই সমস্ত নাটকগুলো করছে আমার কাছ থেকে টাকা হাতানোর জন্য স্যার। আচ্ছা স্যার, শোনো, আমার কথা শুনুন, মোবাইলের স্যার। সমস্ত স্যার, ডেটা please, স্যার, স্ক্যান করাও, আমার আমার সমস্ত কথা- রিপোর্ট চাই। স্যার আমার ছেলে কখনো এই কাজ করতে পারে না। ওই মহিলা ওকে ফাঁসাতে চাইছে। এসেছেন তো আপনি, ভালোবাসায় পুরো অন্ধ হয়ে গেছেন। আর সে অন্ধত্বের নাম হলো আপনার সন্তান। স্যার, আর এই অন্ধত্ব ন্যায় অন্যায় কিছুই দেখতে পায় না, কিন্তু আমরা পুলিশরা সবকিছুই দেখতে পাই। ওখানে সব রোগের চিকিৎসা হয়, সব দেখানো হয়, সব শোনানো হয়, জোরে জোরে শুনতে পাই। স্যার এই চলো, করবেন না স্যার, স্যার দয়া করে স্যার, ছেড়ে দিন স্যার। এই চলো, গাড়ি ছাড়ো। স্যার স্যার আমি কবে বললাম যে আমি ডাক্তার? এটা তো কৌসার বলেছে স্যার। কিরে, তোর আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি একজন ফারিস্তা? যে আমিও তোকে দেখে একজন ফারিস্তা ভাববো? না স্যার, আমি ফারিস্তা নই। আমি মেনে নিচ্ছি যে আমার আর কৌসারের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। একবার নয়, বহুবার হয়েছিল, কিন্তু প্রত্যেকবার সম্পূর্ণ ওর ইচ্ছায় হয়েছিল। বাকি পুরো কাহিনীটা মন গড়া। আমার আর কৌসারের অ্যাফেয়ার ছিল। আবার বল। স্যার আমার আর কৌসারের অ্যাফেয়ার চলছিল। তারপর যখন ওর পাগল হাজবেন্ডটা জানতে পারলো, তখন কৌসার চালাকি করে পাল্টি খেয়ে গেল। আর তারপর কান্নাকাটি নাটক শুরু করে দিল। আমাকে হুমকিও দিয়েছে, মারধর করেছে, টাকাও চেয়েছে আমার কাছে। মানে কলসার হঠাৎ করে আকাশ থেকে তোর কোলে এসে পড়লো, তাই না মিস্টার ফারিস্তা? না স্যার, দর্জির দোকানে দেখা হয়েছিল আমার সঙ্গে। তারপরে আমরা দেখা করতে শুরু করি, বেশিরভাগ ক্লিনিকে। আসলে ওই ক্লিনিকটা আমার আব্বুরই। আমি জানতাম দুপুরবেলা ওখানে কেউ ডিস্টার্ব করবে না, সেই জন্যই স্যার আমরা ওইখানে গিয়ে। স্যার স্যার ওর বাড়িতে আর হোটেলে কে গিয়েছিল? কে গিয়েছিল? স্যার স্যার ও ডেকেছিল, সেজন্যই আমি গেছিলাম। তার কদিন পর ও টাকা চাইতে শুরু করে, যেটা আমি দিতে চাইনি। স্যার এখনো যদি আপনার মনে হয় যে আমি মিথ্যে বলছি, তাহলে আমার বিরুদ্ধে প্রমাণ নিয়ে আসুন। যতই চেষ্টা করুন না কেন, আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পাবেন না। স্যার এই মুস্তাকের ফোন থেকে কসার আনসারিকে অনেকবার ফোন করা হয়েছে। আর ওর ইনস্ট্রুমেন্টে অনেক পনসাইড ছবি আর ভিডিও রয়েছে, কিন্তু মুস্তাক আর কসারের যে সেক্স ভিডিওর কথা বলা হয়েছে সেটা এই ইনস্ট্রুমেন্টে কোথাও নেই। এই শোনো, এই ফোনটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কি হয়েছে শাহেদ? পুলিশ বলছে যে মুস্তাকের মোবাইলে ওই ভিডিওগুলো পাওয়া যায়নি, যেগুলো ও তোমাকে দেখিয়েছিল। এ কি করে সম্ভব? আমি নিজে দেখেছি। পুলিশ আমাদের অপেক্ষা করছে কৌসার। ওরা চায় যে তুমি ওই সমস্ত হোটেলগুলোর নাম বলো যেখানে ও তোমাকে নিয়ে যেত।
দেখো কৌসার, আমি জানি এই লড়াই সহজ নয়। ও খুব ধূর্ত লোক। ও একটা নতুন গল্প বানিয়েছে। বলছে যে যা কিছু হয়েছে তোমাদের দুজনের ইচ্ছেতেই হয়েছে। কৌসার, এক মুহূর্তের জন্য দুর্বল হয়ে যেও না। এই লড়াই আমাদের দুজনেরই, আর ও আমাদের দুজনের ওপরেই সব ধরনের চাল চালবে। ও সবসময়তে চেষ্টা করবে এটাই প্রমাণ করার যে ও নয়, আমরাই দোষী। ওই ভিডিওটা যদি আমরা না পাই না মুস্তাক, তাহলে তোর ভিডিও আমরা বানাবো, যেটা দেখে তুই মৃত্যুর ভিক্ষে চাইবি। স্যার, যে জিনিসটা নিয়ে সেটা কোথা থেকে এনে দেবো আপনাকে? আমাদের অ্যাফেয়ার ছিল, আমরা দেখা করতাম, একসাথে শুতামও। কিন্তু ওই ভিডিও কেন তৈরি করব? নিজের পায়ে কুড়ুল কেন মারবো স্যার আমি? স্যার, স্যার, হোয়াইট শার্ক প্যালেস, ইয়েলো লাইট হোটেল, অ্যান্ড্রে ডার্ক হোটেল, 3টে জায়গার রেজিস্টারেই মুস্তাক মাসুদ আর কসারের নামের এন্ট্রি আছে। স্যার, আমি স্বীকার করছি যে আমি আর কৌসার এইসব হোটেলগুলোতে গেছিলাম, কিন্তু যদি আমার উদ্দেশ্য খারাপ হতো তাহলে আমি নিজের নামে রুম কেন বুক করতাম? আমার নাম তো আসতোই না স্যার। আমি এখন আপনাকে বলছি, আপনি আমাকে না মেরে ওই শাহিদ আর কৌশারকে মারুন। স্যার, চোর ওরা, পুলিশ আপনি, আর ঘর আমার লুটছে। স্যার, যদি ভিডিওটা পেতাম তাহলে আর 12টা বাজানো যেত। কৌসারের মেডিকেল রিপোর্ট কি বলছে? স্যার, একটা 4 মাসের টাইম ফ্রেম, তার উপর বিবাহিতা, রেপ প্রুফ হওয়ার চান্সেস খুব কম স্যার। স্যার, আমাদের কাছে হোটেলের বিল রয়েছে, ভিকটিমের স্টেটমেন্ট রয়েছে, ডক্টর হাবিব আসলামেরও স্টেটমেন্ট আছে যে শাহিদ আর ওর লোকজন এসেছিল ক্লিনিকে মুস্তাককে খুঁজতে। শোনো, এই মুস্তাক কিন্তু খুব চালাক আর পাকা খেলোয়াড়। ওই সব প্ল্যান করেই করেছে। হতেই পারে না কৌসার ওর প্রথম শিকার। স্যার, আমি শাহিদ আর কসারের পুরো হিস্ট্রি বার করেছি। দুজনে খুব সাদাসিধে মানুষ। শাহিদের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, খুব ভালো একজন মিস্ত্রি, আর কসারেরও কোনো ঝামেলা নেই। 4 বছর আগে ওদের বিয়ে হয়েছে, বাচ্চার জন্য ট্রাই করছে। ওই যে দর্জি আছে না, জাভেদ আর ফাতিমা বিবি, ওদের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ স্যার, কথা হয়েছে। ওদেরও বক্তব্য যে মুস্তাক আগে থেকে কিছু জানতো না। ঠিক আছে, চার্জশিট ফাইল করি। আমাদের কাছে যা এভিডেন্স আর সাক্ষ্য আছে সব পেশ করব। স্যার, পুলিশ বলছে যে এবার আদালত সিদ্ধান্ত নেবে। কিন্তু ওই সমস্ত ভিডিও ওই আমাকে দেখিয়েছিল। আমি জানি কৌসার, কিন্তু পুলিশ ওগুলো খুঁজে পায়নি। ওরা ওর মোবাইলটাকে ভালো করে চেকও করেছে। হতে পারে মুস্তাক ওগুলো মুছে দিয়েছে পুলিশের ভয়ে, আর তোমাকে শুধু এমনিই ভয় দেখাচ্ছিল হাওয়াতে। আয়শা, আমার একটা চুলো বেঁকাতে পারবে না ওরা। এটা তো তুমি ভেতরে বসে বলছো, কিন্তু বাস্তবটা তো আমাকে ভুগতে হচ্ছে। আরে, লোকজন 2 দিন কথা বলবে, তারপর ভুলে যাবে। আর এমনি তো আমি কিচ্ছু করিনি। আয়শা, আমি তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাব, দেখে নিও। আচ্ছা শোনো, তুমি ওদের এগেনস্টে রিপোর্ট লেখাও যে শাহিদ আর কৌসার তোমার সঙ্গে দেখা করতে এসেছিল, তোমাকে প্রাণে মরার হুমকি দিয়েছে, আর বলেছে যদি 1 লাখ টাকা না দাও তাহলে আমাদের বাচ্চাকে কিডন্যাপ করে নেবে। রিজওয়ান উকিল আছে না, ওর সঙ্গে দেখা করো। ও সমস্ত রিপোর্ট তৈরি করে কেস করে দেবে। কিন্তু এসব তো কিছুই হয়নি। যেটা আমি বলছি সেটা করো, ব্যাস। তুমি এক্ষুনি গিয়ে রিজওয়ান উকিলের সঙ্গে দেখা করো, ও তোমাকে পুলিশ স্টেশন নিয়ে যাবে। তুমি একজন মহিলা, পুলিশকে তোমার অভিযোগ নিতেই হবে। ঠিক আছে। কেস কোর্টে শুনানির জন্য এলো আর মুস্তাক মাসুদ বেল পেয়ে গেল। কিন্তু শাহিদ আর কৌসার হার মানেনি। পুলিশ ও প্রসিকিউশনকে পুরো সাপোর্ট করে আর এই কেসটাকে আরো জোরালোভাবে তুলে ধরে। মুস্তাক গ্রেফতার হওয়ার 1 বছর পর ট্রায়াল কোর্ট তার বিচার শোনায়। কি বলেছেন জজ সাহেব? মুস্তাক মাসুদের 10 বছরের জেল হয়েছে।
একজন মহিলাকে বারবার ধর্ষণ করার অপরাধে আর ধারা 506 সাবসেকশন 2 অনুযায়ী পানিশমেন্ট ফর ক্রিমিনাল ইন্টিমিডেশনের অভিযোগে চার্জ করা হয়েছে। মুস্তাককে 10 বছরের সাজা শোনানো হয়েছে আর সে এখন জেলে রয়েছে। কৌসার যে যন্ত্রণা ভোগ করেছে শেষ পর্যন্ত তার ন্যায় পায়। মুস্তাক একবার নয় নিজেকে বাঁচানোর জন্য বারবার চেষ্টা করে। সে কৌসারকেও অপরাধী প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করেছিল, তবে দুর্ভাগ্যবশত কোর্টে এটা প্রমাণ করা যায়নি যে মুস্তাক ডাক্তার হওয়ার নাটক করেছিল আর কৌসার তার কাছ থেকে 15,000 টাকার ওষুধ নেয়। আর এটাও প্রমাণ করা যায়নি যে সে কৌসারকে বেহুশ করে তাকে যৌন শোষণ করত। মেডিকেল কেসে প্রায়ই যখন কোনো রোগ মানুষকে চিন্তায় ফেলে দেয় তখন মানুষ তার চিকিৎসার চিন্তায় হতাশ হয়ে পড়ে, পাগল হয়ে যায়। কৌসারের কেসে নিঃসন্তান হওয়ার সমস্যা ছিল, যার জন্য সে মুস্তাকের মতো একটা পাপীর জালে জড়িয়ে পড়ে। আর মুস্তাক একজন পাকা খেলোয়াড় ছিল, যে রকম অসহায় আর দুর্বল মহিলাদের জন্য ওঁত পেতে বসে থাকত। এরকম পাপীর সংখ্যা এই দুনিয়ায় কম নেই। কেউ টাকা লুট করে, কেউ যৌন শোষণ করে, তো কেউ অন্য কিছু। এরকম শিকারীদের চেনা একেবারেই সহজ নয়, কিন্তু তা অসম্ভবও নয়। প্রায় ইশারা মেলে, চিহ্ন রেখে যায়, যেমনটা কৌসারের কেসে হয়েছে। মুস্তাক এই ব্যাপারটা বারবার বলেছে যে কৌসার যেন ক্লিনিকে একলা আসে, আর তার উপর ক্লিনিকে কোনো মহিলা কর্মচারী নেই, যেটা কিনা অনিবার্য। না কোনো পেশেন্ট, না কোনো কম্পাউন্ডার, আর তার উপর ওই জলের গ্লাস, সেই বোগাস জড়িবুটির কথা। তার চেয়েও বড় কথা, কৌসার ক্লিনিকে যাওয়া আসার সময় ক্লিনিকের বাইরে বোর্ডটা পর্যন্ত দেখেনি, যেখানে মুস্তাকের নাম পর্যন্ত নেই। আর এই কেসের সবচেয়ে বড় শিক্ষা হলো যে আমাদের উপর যতই মুশকিল আসুক না কেন, যতই অত্যাচার হোক না কেন আমাদের উপর, কিন্তু এটা খুবই জরুরি যে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের যেন পুরো সত্যিটা জানাই। অর্ধেক সত্য অর্ধেক বিচার দিতে পারে না, কিন্তু বিশ্বাসের উপর তৈরি সম্পর্ক পুরোপুরি ভাঙতে পারে। যখন সম্পর্ক ভাঙার কথা হচ্ছে, তখন আজ আমাদের দ্বিতীয় কেস হলো একটা অ্যাক্সিডেন্টের কেস, যেখানে দুর্ঘটনাগ্রস্ত অঙ্কিত কেসওয়ানি নামের এক যুবক। আর এই অ্যাক্সিডেন্ট একটি নয়, বরং অনেকগুলি সম্পর্কের উপর প্রশ্নচিহ্ন এঁকে দেয়। অ্যাক্সিডেন্টাল ডেথ। আমার মনে হয় না এটা অ্যাক্সিডেন্টাল ডেথের কেস। মানে তুমি ওই দীপা দেবী স্টেটমেন্টটা পড়েছো? হ্যাঁ স্যার, পড়েছি। দীপা দুটো হাসপাতালে দুরকম স্টেটমেন্ট দিয়েছে। তাপস হসপিটাল থেকে ডক্টর কপিল বলছি। হ্যাঁ বলুন। আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট কেস হয়েছে, পেশেন্ট খুবই ক্রিটিক্যাল। আমাদের ডক্টররা অপারেট করছে, তাই ভাবলাম আপনাকে জানাই। দীপা বলেছিল যে ও বাড়িতে পিছলে পড়ে গিয়েছিল। হ্যাঁ স্যার, স্টেটমেন্টেও তাই বলেছে। যখনই ও ঘরের ভেতরে এলো ওখানেই পিছলে পড়ে গেল। দরজা আপনি খুলেছিলেন? না না, ওর কাছে ঘরের একটা চাবি ছিল, যেটা দিয়ে ও ভেতরে ঢুকেছিল। আমি বেডরুমে ছিলাম। তা ঠিক কটার সময়? 10টা, 10:30টার মতো হবে। অঙ্কিত, তুমি চলে এসেছো? অঙ্কিত, 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 অঙ্কিত। হ্যালো সূর্য, কি হয়েছে দীপা? তুমি প্লিজ তাড়াতাড়ি এখানে চলে এসো। অঙ্কিত পিছলে পড়ে গেছে, ওর মাথায় চোট লেগেছে। তুমি প্লিজ চলে এসো। স্যার, আমি তৎক্ষণাৎ ওখানে পৌঁছই। দেখলাম অঙ্কিত খুব চোট পেয়েছিল। আমি অটো ডাকলাম। অঙ্কিত, সাবধানে। সূর্য আস্তে। আমরা অঙ্কিতকে আমাদের এরিয়ার ক্লিনিকে নিয়ে গেলাম। ডক্টর বললেন খুব গভীর আঘাত পেয়েছে, অ্যাডমিট করতে হবে। এই ট্রিটমেন্ট এখানে সম্ভব নয়, এর বেশ গভীর আঘাত লেগেছে। আমার মনে হয় স্কালে ফ্র্যাকচার হয়েছে। এনাকে তাড়াতাড়ি হসপিটালাইজ করতে হবে। আমি এক্ষুনি টেম্পোরারি ব্যান্ডেজ করে দিচ্ছি। আমি একটা অ্যাম্বুলেন্স ড্রাইভারকে চিনি, আমার বন্ধু। ভাই, ফোন করো না ওকে।
যখনই আমরা এখানে তাপাস হসপিটালে পৌঁছলাম ডক্টর আমাদের বলল যে এক্ষুনি অপারেশন করতে হবে, ব্যাপারটা খুব সিরিয়াস। ডাক্তারবাবু, আমার হাজবেন্ড কেমন আছে? পেশেন্ট খুবই ক্রিটিক্যাল। আপাতত আমরা ব্লিডিংটা বন্ধ করেছি, কিন্তু মাথায় খুবই বড় চোট পেয়েছে। পেশেন্টকে আপনারা ডিএ মেমোরিয়াল হসপিটালে নিয়ে যান। ডক্টর বাবু, আপনি আমাদের হেল্প করুন না অঙ্কিতকে ওখানে শিফট করাতে। দেখছি। 3 দিন পর 2015-র 8ই জুন দীপা কেসওয়ানির স্বামী অঙ্কিত কেসওয়ানি মারা যান। এটা মনে করা হচ্ছিল যে ঘরে ঢুকে পা পিছলে পড়ে গিয়ে তার মাথায় যে চোট লাগে অঙ্কিত তার শিকার হয় আর তাকে বাঁচানো যায়নি। কিন্তু পুলিশের সন্দেহ ছিল যে অঙ্কিত অ্যাক্সিডেন্টের শিকার নয়, বরং কোনো শিকারীর পাতা ফাঁদে শিকার হয়েছে। এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার ছিল। অঙ্কিত, চুপ কর। খুব অদ্ভুত ব্যাপার স্যার। একদিকে দীপা বলছে অঙ্কিত ঘরে পড়ে গিয়েছিল, আরেকদিকে ও বলছে যে ও নাকি গোমতী চকে পড়ে গিয়েছিল। এটা কি কোনো ভুল না মাত্র সাজানো ঘটনা? কেন জানি না আমার এরকম মনে হচ্ছে যে এই কেসে অঙ্কিত কেসওয়ানি নয়, বরং কারোর ভাগ্য, কারোর মানবিকতা পিছলে গেছে। হ্যাঁ, আমরা দীপা কেসওয়ানির সঙ্গে দেখা করতে চাই। ও কথা বলার অবস্থাতে নেই। শুধু একটা স্টেটমেন্ট নেব, খুব একটা বিরক্ত করব না আমরা। ওখানে আমার হাজবেন্ড ওখানে পড়ে গেছিল। আমি রুম থেকে বাইরে এলাম আর রক্তের সমস্ত চিহ্ন আপনি সুন্দরভাবে মুছে দিয়েছেন কেন? আসলে কি বলুন তো মিসেস কেসওয়ানি, আমরা পুলিশের লোকেরা খুব তাড়াতাড়ি রক্তের ব্যাপারে পিছলে পড়ি না। পা ফেলার আগে সেই রক্তটা শুকে দেখি, সেটা এক ফোঁটা রক্তই হোক না কেন। আমার হাজবেন্ড সদ্য মারা গেছে। এই হাত দিয়েই সব রক্ত পরিষ্কার করেছি আমি। আর আপনি বলছেন যে রক্ত মোছার পেছনে আমার উদ্দেশ্য আছে? পরিষ্কার তো খুব হয়েছে। এই বাড়িতে সমস্ত রক্তের দাগ মুছে দিয়েছেন আর সব রক্তের ছাপ মিটিয়ে দিয়েছেন। কোথায়? ডিএন মেমোরিয়াল হসপিটালে আপনার স্টেটমেন্টই তো আপনি বলেছেন আপনার হাজবেন্ড অঙ্কিত কেসওয়ানি গোমতী চকে পিছলে পড়ে গিয়েছেন। আমার হাজবেন্ড গোমতী চকে পড়ে গেছে, খুব আঘাত লেগেছে ওর। ম্যাম, এক সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ। পুলিশ স্টেশনে আমরা ডায়েরি করে এসেছি, আপনি প্লিজ ওকে অ্যাডমিট করে নিন। আমি আমার এখানকার ডাক্তারদের এক্ষুনি কল করে দিচ্ছি। আপনি ফর্মটা ফিল আপ করুন আর যা কাগজপত্র এনেছেন দিন। আমি গোমতী চকটা হয়তো তালে গুলে বলে ফেলেছিলাম, কিন্তু ও এখানেই পড়েছিল। ও বোধহয় তাড়াহুড়োতে মুখ থেকে বেরিয়ে গেছিল। তাড়াহুড়ো যে কেউ করতে পারে, নিজেকেই দেখুন না। আপনার হাজবেন্ডের মৃত্যু ডিএন মেমোরিয়াল হসপিটালে হয়েছিল আর আপনার বাড়ি এখানে বিরাজ। তো দেখুন, তাড়াহুড়োর মধ্যে আপনি তার বডিটা আনতেই ভুলে গেছেন। ওখানে হসপিটালের সামনে তার অন্তিম সংস্কার করে এসেছেন। আমি আপনাকে বললাম না স্যার, আমি ঘোরের মধ্যে ছিলাম। আমি তো বিশ্বাস করতেই পারছিলাম না যে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমাদের বিয়ের 8 মাসও পূর্ণ হয়নি। আর তার মৃত্যুর 3 ঘন্টার মধ্যেই আপনি তার দাহ কার্য শেষ করে ফেললেন। আপনি বুঝতে পারছেন না স্যার, আমার হাজবেন্ডের মা মানে আমার শাশুড়ি, ওনার মৃত্যু 31শে মে হয়েছিল। 10 দিনও হয়নি উনি মারা গিয়েছেন। যদি ওর বডি আমি বাড়িতে নিয়ে আসতাম
এই নিয়ে কথা উঠতো, বুঝতে পেরেছেন? আমি আপনাদের বললাম তো, আমার মেয়ে কথা বলার অবস্থাতে নেই, ও দুর্বল আছে। এত অল্প বয়সে ও স্বামী হারিয়েছে, আপনি বুঝতে পারছেন না। বুঝতে পারছি, আমরা সবই বুঝতে পারছি ম্যাডাম। মিসেস দীপা অঙ্কিত কেসওয়ানি, তাড়াহুড়ো বা হুড়োহুড়িতে ভুল করে যদি অপরাধও করে থাকেন, ফল কিন্তু একটাই, ডিপ্রেশনে ভুগবেন। স্যার আমি তো ওখান থেকে তখনই চলে গেছিলাম যখন দীপার মা কবিতা আন্টি আর দীপার ভাই চেতন ওখানে পৌঁছলো। মিস্টার সুরজ কাটারা, ডিএন মেমোরিয়াল হসপিটালের রিসেপশনে দীপা দেবী এটাই বলেছিলেন যে তার স্বামী অঙ্কিত গোমতী চকে পড়ে গিয়েছিলেন। গোমতী চক? এমন কি করে হতে পারে? আমার সামনে তো ও কখনো এরকম কিছু বলেনি। আর যদি এরকম কিছু বলেও থাকবে তাহলে আমার মনে হয় ভুল করে তালে গোলে বলে ফেলেছে। সবার আগে কি ও তোমাকে ফোন করেছিল যখন ওর স্বামী অজ্ঞান হয়ে গিয়েছিল? হ্যাঁ স্যার। সবার আগে ও তোমাকে কেন ফোন করলো? স্যার দীপা আমার খুব ভালো বান্ধবী, আর আমি ওর খুব ভালো বন্ধু। আর এই ভালো বন্ধুত্ব কবে থেকে শুরু হলো? কলেজ, এই ভিরারেই আমরা কলেজে একসঙ্গে পড়তাম। তার মানে তো তুমি দীপাকে খুব কাছ থেকে জানো। আগে হ্যাঁ স্যার। তো আমাকে এটাই বলো মিস্টার সুরজ কাটারা, যে দীপা দেবীর এই হট করে সিদ্ধান্ত নেওয়াটা কি আগের থেকেই ছিল, না স্বামী মারা গেছেন 3 ঘন্টা হয়নি অন্তিম সংস্কারও করে ফেললেন? দেখুন স্যার, এই কথাটা দীপা আপনাকে আগেও বলেছে, আমি আর একবার এই কথাটাই বলতে চাই। স্যার অঙ্কিতের এখানে আত্মীয় বলতে কেউ ছিল না ওর মা ছাড়া, যিনি 31শে মে মারা যান। হসপিটাল থেকে বডি বাড়ি নিয়ে গেলে ওখানে অনেক ঝামেলা হতো স্যার, সেই জন্য হসপিটালের কাছেই অন্তিম সৎকার করতে হয় আমাদের। স্যার আপনি এমন করে প্রশ্ন করছেন যেন আমাকেই সন্দেহ করছেন। সন্দেহ তো আছে মিস্টার কাটারা, আর শুধু সন্দেহ নয়, এখন আমাদের আস্তে আস্তে বিশ্বাস হচ্ছে যে এই কেসে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। অ্যাক্সিডেন্ট হয়নি? তাহলে কি হয়েছে স্যার? সেটা তো আমরা খোঁজ নেব, আর যদি আমরা খুঁজে পাই যে তুমি এই ব্যাপারে কিছু জানতে আর তুমি আমাদের কাছে লুকিয়েছ, তবে আমাদের ডান্ডা পিছলে গিয়ে পুরো সেটা তোমার মাথায় গিয়ে পড়বে। স্যার দেখুন, দীপা আমার খুব ভালো বান্ধবী, ও আমাকে ফোন করেছিল আর আমি কিছু না ভেবেই ওর কাছে চলে যাই। আমি যা যা জানতাম আপনাকে সবকিছু বলেছি, এছাড়া আমি আর কিছু জানি না। পুলিশের সন্দেহ যে এটা কোনো অ্যাক্সিডেন্ট কেস নয়। কিন্তু কেন? ওরা এটা বলছিল যে তুমি তাপাস হসপিটাল আর ডিএন মেমোরিয়াল হসপিটালে আলাদা আলাদা স্টেটমেন্ট দিয়েছো। ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে হয়তো, মিস্টেক ছিল আর কিচ্ছু না। আমি তো নিজেই মনে করতে পারছি না যে আমি এরকম কখন বলেছি। এই পুলিশের লোকজনও না, জাস্ট তিলকে তাল বানাচ্ছে আর কিচ্ছু না। স্যার হতে পারে অঙ্কিত হয়তো বাড়িতেই পিছলে পড়ে গিয়েছিল আর চাপের মুখে দীপা গোমতী চকের কথা উল্লেখ করেছিল। হলে তো অনেকই হতে পারে, কিন্তু কোথায় বাড়ির ড্রয়িং রুম, কোথায় গোমতী চক? হ্যাঁ স্যার, অদ্ভুত তো বটেই। কিন্তু ব্যাপারটা শুধু এইটুকু নয়, মাত্র 3 ঘন্টার মধ্যে অন্তিম সংস্কার করা। আমাদের সাথে কথা বলার সময়ও ওই রাগ, ওই উত্তেজিত হওয়া, এই দুটো ব্যাপারই আমার মাথায় ঢুকছে না। বারবার আমাকে নাড়া দিচ্ছে এটা সো কল্ড অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হয়তো হয়নি। হ্যাঁ মুকেশ। বলদেবদা, আর ওই ছেলেটা অঙ্কিত খাল্লাস হয়ে গেছে। হ্যাঁ শুনেছি অ্যাক্সিডেন্ট হয়েছে ওর, তাহলে আর কোনো টেনশন নেই। ঠিক আছে, কিন্তু তবু আমি চলে যাচ্ছি নিজের সেফটির জন্য। তুমি ব্যাপারটা সালটে নিও, কি করবে ভেবে নিও। হ্যাঁ ঠিক আছে, তুই যা। দীপার দেওয়া দুটো আলাদা আলাদা স্টেটমেন্ট সন্দেহের প্রথম বীজ বপন করে। পুলিশ এই অ্যাক্সিডেন্টের কেসে খুনের গন্ধ পেয়ে গিয়েছিল। তার উপর নিহত অঙ্কিত কেসওয়ানির ক্রিয়াকর্ম দ্রুত সম্পন্ন করার জন্য পুলিশ আরও একটা সন্দেহ করার কারণ পায়। দীপা কি লুকাচ্ছিল? এমন কি ছিল যা সুরজ পুলিশকে বলছিল না? অ্যাক্সিডেন্ট তো হয়েছিল, কিন্তু এই অ্যাক্সিডেন্টের পিছনের কাহিনী অপরাধের ছায়ায় লেখা ছিল। আগামী পর্বে আমরা আপনাদের দেখাবো এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ, আর দেখব কিভাবে পুলিশ এই কেসের শেষ পর্যন্ত পৌঁছলো। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, যদি আপনি সঠিক থাকেন তাহলে রাগ করবেন না, আর যদি আপনি ভুল হন তাহলে আপনার রাগ করার কোনো অধিকার নেই। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.